আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের কাছে একটা ব্যক্তিগত সূত্রে পাওয়া এক পরিবারের গল্প আছে, বেশ অসাধারণ, সৌদি আরবের পটভূমিতে। হুম। এর মধ্যে পারিবারিক টানাপোড়েন আছে, দুঃখজনক ঘটনা আছে, আবার মানে এমন কিছু অভিজ্ঞতা যা বিশ্বাস করা কঠিন। ঠিক, এই ঘটনাগুলো শুনলে অনেক সময় মনে হয় যেন সত্যি নয়। ঘটনাটা একটা যৌথ মুসলিম পরিবারের, বেশ বড় বাড়ি, আর সেই বাড়ির কর্ত্রী ছিলেন দাদি, মানে ওনার কথাই চলতো। আচ্ছা। আর বাড়ির বেসমেন্টে সেখানে রাখা হতো খাবার দাবার, মানে রেশন আর কি। ওকে, পুরনো দিনের বাড়ির মতো আর কি। হ্যাঁ, তো আমাদের আজকের উদ্দেশ্য হলো এই গল্পটা যেভাবে আমরা শুনেছি সেভাবেই আপনাদের কাছে তুলে ধরা। এর ভেতরে ঠিক কি কি ঘটেছিল, আসুন তাহলে শুরু করা যাক। নিশ্চয়ই। গল্পের কেন্দ্রে আছেন মুমতাজ, মানে যার জবানিতে গল্পটা আমরা পেয়েছি, যদিও ঘটনার সময় তার জন্ম হয়নি। ও আচ্ছা, মানে পরের ঘটনা। হ্যাঁ, এছাড়াও আছেন তার মা বাবা আর তার এক নিঃসন্তান চাচি, মানে বাবার বড় ভাইয়ের স্ত্রী তাইজি, আর চাচা মানে তাউজি। পরিবারে দাদির কথাই শেষ কথা ছিল। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর তাইজির যে সন্তান ছিল না, এই বিষয়টা মনে হয় গল্পের জন্য খুব জরুরি। ঠিক, কারণ মুমতাজের জন্মের আগে তার মা প্রথম এক মেয়ের জন্ম দেন, তারপর এক ছেলের। আচ্ছা। এই দ্বিতীয় সন্তান মানে ছেলেটা হওয়ার পর দাদি একটা প্রস্তাব দিলেন। তিনি চাইলেন যে ছেলেটাকে তাইজিকে দিয়ে দেওয়া হোক, দত্তক আর কি। কারণ তাইজির বহুদিন ধরে কোনো সন্তান হচ্ছিল না। হ্যাঁ, উনি খুব চাইতেন। তাইজি তো শুনে খুব আশাবাদী হলেন, পরিবারের মধ্যেই তো থাকবে বাচ্চাটা। স্বাভাবিক। কিন্তু মুমতাজের মা, তিনি সরাসরি না করে দিলেন। বলেন না, নিজের সন্তান আমি দেব না, বরং তাইজিকে অন্য কোথাও থেকে দত্তক নিতে বললেন। ও, এটা তো তাইজির জন্য বিশাল ধাক্কা ছিল নিশ্চয়ই। তো বটেই, দাদি বোঝানোর চেষ্টা করলেন যে এভাবে হয়তো কেউ ছেলে সন্তান দিতে চাইবে না, কিন্তু মা রাজি হলেন না। আমার মনে হয় এখান থেকেই হয়তো দুইজার মধ্যে একটা সূক্ষ্ম দূরত্বের শুরু। হ্যাঁ, হতে পারে। এর কিছুদিন পর মুমতাজের মা আবার গর্ভবতী হলেন। এবার মুমতাজের জন্ম হওয়ার কথা। তৃতীয় সন্তান। হ্যাঁ, আর এই সময়টায় মানে গর্ভাবস্থায় তাইজি হঠাৎ করেই মায়ের খুব যত্ন নিতে শুরু করলেন, মানে সব রকম সাহায্য করা, খেয়াল রাখা। আচ্ছা, কিন্তু কিন্তু মায়ের মনে একটা সন্দেহ ঢুকল। তার মনে হতে লাগলো, এই যে এত যত্ন, এটা কি এই তৃতীয় সন্তানটাকে পাওয়ার আশায়? হয়তো দাদির সাথে কোনো কথা হয়েছে। আগের ঘটনার পর এই সন্দেহটা আসাটা অস্বাভাবিক নয়। একদম। আর এই সন্দেহের বশেই মা একদিন সরাসরি তাইজিকে বলেই ফেললেন। বললেন, যদি ভাবো এই বাচ্চাটা তোমাকে দেব, তাহলে অন্য কোথাও চেষ্টা করো, আমি আমার সন্তান দেব না। ওহ, সরাসরি এভাবে বলে দিলেন? হ্যাঁ, তাইজি খুব কষ্ট পেয়েছিলেন নিশ্চয়ই, কিন্তু বাইরে কিছু দেখায়নি, হয়তো চুপচাপ ছিলেন। বোঝাই যাচ্ছে সম্পর্কের বরফটা আরও জমে গেল। এরপর মুমতাজের জন্ম হলো। মা নাম রাখতে চাইলেন মুমতাজ। তো জন্মের পর যেমন হয়, নানা অনুষ্ঠান চলছিল। একদিন এরকমই এক অনুষ্ঠানে মা হয়তো ওপরে বিশ্রাম নিচ্ছিলেন। তখনই দাদি সবার সামনে বাচ্চাটাকে নিয়ে এসে ঘোষণা করলেন, এটা আমার ফয়সালা, এই বাচ্চা আমি তাইজিকে দিলাম। সে কি, মায়ের অনুমতি ছাড়া? হ্যাঁ, আর তাইজি সঙ্গে সঙ্গেই বাচ্চাটার নাম রেখে দিলেন সানা। অনুষ্ঠানে যারা ছিল তারা তো অবাক নিশ্চয়ই। সবাই হতবাক। কেউ কেউ গিয়ে তাড়াতাড়ি মাকে খবর দিল। তারপর? মা তো শুনেই রেগে গিয়ে নিচে নেমে এলেন। দাদি আর তাইজের সামনে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করলেন। বললেন, এটা অন্যায়, তার অনুমতি ছাড়া এটা করা যায় না। ঠিকই তো। তিনি একরকম জোর করেই তাইজের কোল থেকে নিজের মেয়েকে ফিরিয়ে নিলেন। বললেন, প্রয়োজনে বাড়ি ছেড়ে দেবেন, কিন্তু বাচ্চা দেবেন না। উফ, সবার সামনে এই ঘটনা। তাইজির জন্য এটা তো চরম অপমান। চরম অপমান আর আশাভঙ্গ। তিনি মানসিকভাবে একেবারে ভেঙে পড়লেন। অনুষ্ঠানের পর থেকে প্রায় চুপচাপ হয়ে গেলেন। খুব দুঃখজনক। এরপর থেকে তাইজি যখনই মুমতাজকে, মানে যাকে তিনি সানা ভাবতেন, আদর করতে যেতেন, মা বাধা দিতেন। একটা টানাপোড়েন চলছিল। কষ্টটা আরও বাড়ছিল তাহলে। মুমতাজের বয়স যখন মাস 9, তখন তাইজি তার ডাক্তার ভাইকে বললেন যে তার ডিপ্রেশন হচ্ছে, ঘুম আসছে না, ঘুমের ওষুধ চাইলেন। ডাক্তার ভাই ওষুধ এনে দিলেন। আর তার কিছুদিন পরে সেই মর্মান্তিক ঘটনাটা ঘটল। একদিন রাতে তাইজি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করলেন। ও মাই গড। পরের দিন সকালে তাকে মৃত পাওয়া গেল। পুরো পরিবারে যেন শোকের ছায়া নেমে এলো।
নিজের সন্তান না ছাড়া যুক্তিটা হয়তো ছিল, কিন্তু তাও একটা চাপা অস্বস্তি সবার মনে ছিল মনে হয়। হ্যাঁ, ছিল হয়তো, কিন্তু ঘটনা এখানেই থামল না, বরং এখান থেকেই যেন আসল রহস্যের শুরু। মানে তাইজির মৃত্যুর পর থেকেই শিশু মুমতাজকে ঘিরে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। যেমন বাচ্চাটা রাতে প্রায়ই কারণ ছাড়াই ভয়ে চিৎকার করে কেঁদে উঠত। ছোট বাচ্চা কাঁদতেই পারে, কিন্তু এটা কি অন্যরকম ছিল? হ্যাঁ, অন্যরকম। তো মা একদিন ঠিক করলেন জেগে থেকে দেখবেন কি হয়। আচ্ছা। তিনি দেখলেন মাঝরাতে ঘরের দরজাটা যেন নিজে থেকেই খুলে গেল, আর তাইজির মতো দেখতে একটা আবছা ছায়ামূর্তি, খুব স্পষ্ট নয়, ধীরে ধীরে মুমতাজের দিকে এগিয়ে আসছে। বলেন কি? মা তো দেখেই সঙ্গে সঙ্গে জোরে জোরে দোয়া পড়তে শুরু করলেন। তারপর ছায়াটা? দোয়া পড়ার সাথে সাথেই ওটা আস্তে আস্তে পিছিয়ে গেল, তারপর মিলিয়ে গেল। মা সকালে দাদিকে বললেন ঘটনাটা, কিন্তু সরাসরি তাইজির নাম বলেননি, কারণ অবয়বটা আবছা ছিল। বিশ্বাস করা কঠিন। এর মাসখানেক পর যখন পরিস্থিতি একটু শান্ত হওয়ার মুখে, তখন পরিবারের আরেকজন চাচা, যিনি নাইট শিফটে কাজ করতেন, তিনি কথায় কথায় একটা অদ্ভুত কথা বললেন। কি বললেন? তিনি মুমতাজের মাকে বললেন, আপনারা মুমতাজের দিকে একদম খেয়াল রাখেন না। মা তো অবাক, জিজ্ঞেস করলেন কেন? কেন? চাচা বললেন, আমি গত প্রায় 1 মাস ধরে যখনই রাতে ডিউটি থেকে ফিরি, গভীর রাতে দেখি মুমতাজ বেসমেন্টে একা একা খেলছে আর হাসছে। আমি ওকে তুলে এনে আপনাদের ঘরে শুয়ে দিয়ে যাই। 1 বছরের বাচ্চা একা একা বেসমেন্টে? কিভাবে সম্ভব? সেটাই তো, মা তো শুনে হতবাক। জিজ্ঞেস করলেন, এতদিন বলেননি কেন? চাচা বললেন, তিনি ভেবেছিলেন বাচ্চা হয়তো ঘুম ভেঙে চলে যায়, তাই অতটা গুরুত্ব দেননি। কিন্তু রোজ রোজ এটা তো স্বাভাবিক নয়। একদমই না। আর ঠিক ওই সময়েই বাড়িতে আরেকটা ঘটনা ঘটছিল। বেসমেন্টে যে রেশন রাখা হতো, হ্যাঁ, সেগুলো অস্বাভাবিক তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছিল। যতটা লাগার কথা তার চেয়ে অনেক বেশি খরচ হচ্ছিল। এই দুটো ঘটনা, মুমতাজের বেসমেন্টে যাওয়া আর রেশন ফুরিয়ে যাওয়া, একসাথে? হ্যাঁ, যখন দুটো ঘটনা এক হলো, তখন বাড়ির লোকেদের মনে একটা ভয় ঢুকলো। কিন্তু দাদি এসবে খুব একটা বিশ্বাস করতেন না, বা হয়তো পারিবারিক শান্তির জন্য বিষয়টা চাপা দিতে চাইতেন। কিন্তু ঘটনাটা তো ঘটেই চলছিল। হ্যাঁ, ঘটেই চলছিল। এর আসল প্রমাণ পাওয়া গেল আরও নাটকীয়ভাবে কিছুদিন পর। কিভাবে? পরিবার একবার এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল অনুষ্ঠানে। তাদের বাড়ি থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে। রাতে সবাই ওখানেই ছিল। আচ্ছা। পরের দিন সকালে উঠে দেখে মুমতাজ বিছানায় নেই। সে কি আবার অন্য বাড়িতে? হ্যাঁ, চারিদিকে খোঁজাখুঁজি, হইচই, বাচ্চা হারিয়ে গেছে। পুলিশে খবর দেওয়ার কথা হচ্ছে, বাবা সবাইকে শান্ত করার চেষ্টা করছেন। টেনশনের ব্যাপার। তখন দাদি বললেন, তোমরা এখানে দেখো, আমি একবার বাড়ি যাই। বাড়িতে তখন কেউ নেই। একা বাড়ি গেলেন? হ্যাঁ, নিজের বাড়িতে ফিরে কিছুক্ষণ পর সেখান থেকে ফোন করলেন, আর যা বললেন তা অবিশ্বাস্য। কি বললেন? বললেন, মুমতাজ তাদের নিজেদের বাড়ির বেসমেন্টে দিব্যি আপন মনে খেলছে। 8-10 কিলোমিটার দূর থেকে একটা 1 বছরের বাচ্চা কিভাবে? কোনো যুক্তি নেই, এটা কিভাবে সম্ভব? তখন মুমতাজের বাবা ভাবলেন, পাশের বাড়ির সিসিটিভি ফুটেজটা একবার দেখা দরকার। গুড আইডিয়া। কিছু পাওয়া গেল? যা পাওয়া গেল তা আরও ভয়ের, আরও রহস্যময়। ফুটেজে দেখা গেল ভোরের দিকে প্রায় 7-8 ফুট লম্বা একটা অস্পষ্ট ছায়ামূর্তি, যার গা থেকে কেমন হলদে লাল আভা বেরোচ্ছে। সে মুমতাজকে কোলে করে নিয়ে বাড়ির দিকে হেঁটে যাচ্ছে। বলেন কি? মুখ দেখা যাচ্ছিল? আকার। ইয়া আল্লাহ, এটা দেখার পর তো আর কোনো সন্দেহ থাকার কথা নয়। একদম। পরিবার নিশ্চিত হলো যে এর পেছনে কোনো অতিপ্রাকৃত শক্তি আছে। তারা ভীষণ ভয় পেয়ে গেল। স্বাভাবিক। এরপর তারা একজন অভিজ্ঞ মৌলানার কাছে গেলেন, সব ঘটনা খুলে বললেন। মৌলানা কি বললেন? তিনি শুনে বললেন, হ্যাঁ, বাড়িতে সমস্যা আছে। তিনি পরামর্শ দিলেন কিছুদিন তারা যেন ভারতে চলে যায়, হায়দ্রাবাদে তাদের দাদার বাড়িতে, এই পরিবেশ থেকে দূরে থাকার জন্য। সৌদি আরব ছেড়ে ভারতে? হ্যাঁ, কিন্তু ভারতে যাওয়ার চেষ্টা করতেই শুরু হলো নতুন সমস্যা। যখনই যাওয়ার জন্য সব গোছাগাছ করে, তখনই কিছু না কিছু বাধা আসে। কারো পাসপোর্ট হারিয়ে যায়, টাকা পাওয়া যায় না, দরকারি জিনিস উধাও। মনে হচ্ছে যেন কোনো শক্তি তাদের যেতে দিতে চাইছে না। ঠিক তাই, যেন কেউ আটকাচ্ছে তাদের সৌদি আরব ছাড়তে। তারপর যেতে পারলো? শেষ পর্যন্ত পারল, অনেক চেষ্টার পর।
হায়দ্রাবাদ থেকে দাদার অসুস্থতার খবর এলে বাবা খুব দ্রুত সবার পাসপোর্ট ম্যানেজ করে কোনো মতে পরিবার নিয়ে হায়দ্রাবাদ পৌঁছালেন। যাক, বাঁচা গেল। কিন্তু হায়দ্রাবাদে গিয়ে কি সব ঠিক হয়ে গেল? না, সেখানেও শান্তি নেই। অদ্ভুত ঘটনাগুলো ঘটেই চলল। মুমতাজকে প্রায়ই দেখা যেত একা একা হাসছে বা বারান্দা থেকে নিচে তাকিয়ে যেন কারোর সাথে ইশারায় কথা বলছে। ওহ, আর মুমতাজের মায়ের রাতে ঘুমের মধ্যে শরীর অবশ হয়ে যেত, মানে স্লিপ প্যারালাইসিস যাকে বলে। তার মানে সমস্যাটা পিছু ছাড়েনি। না, তখন হায়দ্রাবাদে আরেকজন খুবই অভিজ্ঞ মৌলানাকে ডাকা হলো। পরিবারের এক আত্মীয়া, যিনি নিজেও এসবে বিশ্বাস করতেন, তিনিও বললেন বাড়িতে কিছু অস্বাভাবিক উপস্থিতি টের পাচ্ছেন। এই দ্বিতীয় মৌলানা কি বললেন? তার ব্যাখ্যা কি একই ছিল? তার ব্যাখ্যা ছিল আরও বিস্তারিত, আরও চমকে দেওয়ার মতো। তিনি বললেন সৌদি আরবের বাড়ির বেসমেন্টে আসলে জিনের একটা পরিবার থাকত। জিন? ওনার মতে শিশু মুমতাজ হয়তো খেলতে খেলতে বা হামাগুড়ি দিয়ে একদিন বেসমেন্টে চলে গিয়েছিল। আচ্ছা সেখানে জিনের বাচ্চারা তাকে দেখে ফেলে, আচ্ছা তার সাথে খেলতে শুরু করে। আচ্ছা আস্তে আস্তে তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায়। জিনেরা রাতের বেলা মুমতাজকে তাদের কাছে বেসমেন্টে নিয়ে যেত খেলার জন্য, যেটাকে চাচা দেখতেন। হ্যাঁ। আচ্ছা আর ওই যে রেশন ফুরিয়ে যাওয়া, আচ্ছা, সেটাও নাকি ওই জিন পরিবারেরই কাজ ছিল। অবিশ্বাস্য। যখন পরিবার মুমতাজকে নিয়ে হায়দ্রাবাদ চলে এলো, আচ্ছা, ওই জিন পরিবারটা মুমতাজকে এত পছন্দ করে ফেলেছিল যে তারাও পিছু পিছু হায়দ্রাবাদ চলে এসেছে। উদ্দেশ্য মুমতাজকে পুরোপুরি তাদের জগতে নিয়ে যাওয়া। সর্বনাশ। কিন্তু পরিবার তখন প্রশ্ন করল, জিনেরা যদি এতই শক্তিশালী, তাহলে এতদিনেও নিয়ে যেতে পারল না কেন? এখানেই আসল মোড়। কেন পারল না? মৌলানা বললেন এর একটাই কারণ, মুমতাজের মৃত চাচি তাইজি। তাইজি? তিনি কিভাবে? মৌলানা বললেন তাইজি মারা গেলেও তার আত্মা বা রূহ শিশুটিকে নিজের সন্তানের মতো আগলে রেখেছে। তিনি তার আত্মিক শক্তি দিয়ে জিনদের সাথে লড়ছেন, মুমতাজকে রক্ষা করছেন। যে ছায়ামূর্তিটা মা দেখেছিলেন, হ্যাঁ, মৌলানা বললেন ওটা আসলে তাইজি ছিলেন। তিনি পাহারা দিচ্ছিলেন। কি আশ্চর্য! যাকে হয়তো অশুভ ভাবা হচ্ছিল বা যার অতৃপ্তির কারণে এসব হচ্ছে বলে সন্দেহ ছিল, তিনিই রক্ষাকর্তা। ঠিক তাই। এই ব্যাখ্যাটা পুরো ঘটনাকে অন্য চোখে দেখাল। তাইজির যে অপূর্ণ মাতৃত্বের আকাঙ্ক্ষা ছিল, সেটাই যেন মৃত্যুর পর এক প্রতিরক্ষামূলক শক্তিতে পরিণত হয়েছে। এটা সত্যি অদ্ভুত। জিন বা আত্মা সংক্রান্ত যে লোকবিশ্বাস, সেখানে তো ভয়ের কথাই বেশি শুনি, কিন্তু এখানে ব্যাপারটা একেবারে অন্যরকম। হ্যাঁ। এরপর মৌলানা জিনদের তাদের জায়গায় ফেরত পাঠানোর ব্যবস্থা করলেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে হায়দ্রাবাদের বাড়িটাকেও সুরক্ষিত করলেন। আর পরিবারকে কি বললেন? তিনি কঠোরভাবে বলে দিলেন মুমতাজকে যেন আর কোনোদিন সৌদি আরবে ফেরত না নেওয়া হয়। তার নিরাপত্তা ভারতেই বেশি। মুমতাজ কি এখন ভারতেই থাকে? হ্যাঁ, ভারতে। সে এখন বড় হয়েছে, আর সে নাকি আজও মাঝে মাঝে অনুভব করে তার তাইমা যেন অদৃশ্যভাবে তাকে আগলে রেখেছেন, একটা সুরক্ষার মতো। আর দাদি, তিনি কি এসব মেনে নিলেন? না, দাদি এসব জিন আত্মা এসবে বিশ্বাস করেননি। তিনি মৌলানার কথা মানেননি। তিনি সৌদি আরবেই থেকে গেছেন, নিজের বাড়িতে। তাহলে কাহিনীটা শেষ হলো একরকম সমাধান আর বিচ্ছেদের মধ্যে দিয়ে। হ্যাঁ, মুমতাজের নিরাপত্তা পাওয়া গেল, কিন্তু জন্মস্থান ছাড়তে হলো। তাইজির সাথে তার সেই অদ্ভুত আত্মিক বাঁধন রয়ে গেল, আর অন্যদিকে দাদির অবিশ্বাস, সেটাও কাহিনীর একটা অংশ। সত্যি একটা জটিল আখ্যান। পারিবারিক সম্পর্ক, মৃত্যু, অলৌকিক ঘটনা, জিন তত্ত্ব, আবার শেষে মৃত আত্মাই রক্ষাকর্তা। ঠিক। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং হলো কিভাবে বিশ্বাস, ব্যাখ্যা আর অভিজ্ঞতা সব মিলেমিশে গেছে। আর এই ধারণাটা যে ভালোবাসা বা সন্তানের প্রতি টান মৃত্যুর পরেও টিকে থাকতে পারে, অন্তত এই পরিবারের তজ্রবায়। আর তাইজের চরিত্রটা যেভাবে পরিবর্তিত হলো, দুঃখজনক পরিণতি থেকে রক্ষাকর্তা হয়ে ওঠা, এটা সত্যি ভাবায়। গতানুগতিক ভূতের গল্পের থেকে একদম আলাদা। একদম। এই গল্পটা আমাদের অনেকগুলো প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। আমরা তো ভাবি অশরীরী মানেই খারাপ, ভয়ের। কিন্তু এই গল্প বলছে অদৃশ্য শক্তি কি সবসময় নেতিবাচক? বা এমনও হতে পারে যে শোক, ভালোবাসা, অতৃপ্ত আকাঙ্ক্ষা, এগুলো মৃত্যুর পরে অন্য কোনো রূপ নেয়, হয়তো সুরক্ষার রূপ। ঠিক। এই জাগতিক জগতের বাইরে থাকা রহস্যময় অস্তিত্ব আর মানুষের গভীর আবেগ, এই দুটোর মধ্যেকার সম্পর্কটা ঠিক কেমন, এই কাহিনী সেই প্রশ্নটাই যেন আমাদের সামনে রেখে গেল। শ্রোতারাও ভাবতে পারেন বিষয়টা নিয়ে।